তাহলে কি বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা? এইটা কি বিজেপির ধারণা? 2024 সালে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে খ্রিস্টানদের ওপরে 850-র অধিক অ্যাটাক হয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি না, কাউন্টলেস। এই আক্রমণ বন্ধের জন্য আপনাদের সরকার কেন্দ্রীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেছে? এত ছোট মানসিকতা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে সেই প্রশ্নের মান অত্যন্ত নিম্নগামী হয়। ছেলে খেলা হচ্ছে, গল্প হচ্ছে। এক মিনিট, অন ক্যামেরা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে বলছি, অন ক্যামেরা। উনি বলেছেন মুর্শিদাবাদেই শুধু 20 লক্ষ পরিযায়ী শ্রমিক। উনাকে এই তথ্য আমি 7 দিনের মধ্যে আমাকে দিতে বলছি। যদি দিতে পারেন আমি ওই 20 লক্ষ লোকের কাজের ব্যবস্থা করব, না করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। চ্যালেঞ্জ নিলেন, আমি একটা 20 লক্ষ লোকের চ্যালেঞ্জ নিলেন। এখানে বিতর্ক শেষ করুন। আমরা পার্সোনাল কাউকে আক্রমণ করতে আসিনি, আমরা কাউকে পার্সোনাল আক্রমণ করতে আসিনি। আপনারা আমাদের ভোট দেওয়া শুরু করুন, আপনাদেরও মন্ত্রিসভায় মন্ত্রিত্ব থাকবে। তন্ময়দা গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আমি তন্ময় বাবুর কাছে জানতে চাই যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে 100 জন সরকারি কর্মচারী থাকলে পশ্চিমবাংলায় তার মধ্যে 9.1% মুসলমান সংখ্যালঘু? আপনারা যদি 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তাহলে তথাকথিত সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করতে চান, আপনারা কি করবেন সেটা বলুন। এমন করে বলছো যেমন যে পুরো একদম idea। তোমাকে প্রশ্ন করিনি আমি। এটা মিথ্যে কথা হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, শালু থেকে 16টি কলেজের দেওয়ালে পুরো এরকম পোস্টার যে হিন্দু ছাত্রদের শুধুমাত্র হোস্টেল ভাড়া দেওয়া হবে। এবং আমি দমদমে থাকি, সেখানেও এইরকম চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে যে মুসলিমদের ভাড়া দেওয়া হবে না। তো এই যে একটা ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে, আমার কথা হচ্ছে এই যে বাইনারি রাজনীতি তৈরি হয়, কে নেবে? আপনারা তো ভোট নিয়ে চলে যাবেন। এই রাজ্যের মাটিতে এটা ভুলে গেলে চলবে না। তন্ময়দারাই আনিস খানদের খুন করিয়েছে এনআরসি আন্দোলনে। Eastern India's #1 professional training institute. হবে সে উত্তর, তাকে দুটো প্রশ্ন করলে দুটোর উত্তর দেবে, কিন্তু প্রতিটি বক্তায় একটা করে প্রশ্ন করতে পারবে। তা প্রশ্ন করার জন্য 30 সেকেন্ড সময়, আর উত্তরে একটা প্রশ্নের উত্তর দেবে 2 মিনিট করে। প্রশ্ন করার জন্য 30 সেকেন্ড সময়, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন 2 মিনিটের মধ্যে। তো আমরা এই সেগমেন্টটা আমরা 30 মিনিটের জন্য চালাবো। পরে লাস্ট আমরা 15 মিনিট দর্শকের আসন থেকে 8টা বক্তার জন্য 8টা প্রশ্ন নেব। যারা প্রশ্ন করতে চান লাস্ট মোমেন্টে আপনারা তৈরি থাকুন। তো আমরা ইতিমধ্যেই আমরা দ্বিতীয় সেগমেন্ট আমরা শুরু করব। প্রথমে দ্বিতীয় সেগমেন্টের যে অনুষ্ঠান, আমি প্রথম প্রশ্নটা আমি নিজে শুরু করব এবং তারপর একে অপরের প্রশ্ন করবেন। তো আমি প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই, আমাদের বিজেপির প্রতিনিধি সজল দা তিনি শুরুতেই বলেছেন যে সংখ্যালঘু, এসসি এসটি সব কেন দরকার। আজকের সেই জায়গায় যদি আমি দাঁড়িয়ে দেখি, যদি এটা প্রয়োজনীয়তা থাকে, বিজেপি যে সারা ভারতবর্ষে ক্ষমতায় রয়েছে, কিন্তু কেন্দ্রীয় যে মন্ত্রীর তালিকা সেখানে যদি আপনারা তুলে দেখেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের যে বিজেপির মন্ত্রী তালিকায়, মন্ত্রিসভার তালিকায় একজনও মুসলিম নেই। এই প্রশ্ন থেকেই আমি সজলদাকে শুরু করছি। আপনারা আমাদের ভোট দেওয়া শুরু করুন, আপনাদেরও মন্ত্রিসভায় মন্ত্রিত্ব থাকবে। আচ্ছা, আমি একটু প্রথমে বলে নেবো, আমার দুটো বক্তব্য সজলদার কাছে আছে, মানে প্রশ্নটা একটু ঘুরে গেল। আমি যেহেতু কাউন্টার দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না, তাই আমি 1 মিনিট সময় 2 মিনিট সময় নিচ্ছি। বিজেপি যেহেতু প্রতিনিধি সজলদা চলে যাবে, আমার বক্তব্য হচ্ছে সজলদা আজকে পুরো আলোচনায় তিনবার সাম্প্রদায়িকতা শব্দটা ব্যবহার করেছে। আলোচনা ছিল সংখ্যালঘুদের বিষয়ে। তাহলে কি বিজেপি বা সজলদাদের মনের কথা এটাই যে সংখ্যালঘু মুসলমান মানেই সাম্প্রদায়িকতা? এইটা কি বিজেপির ধারণা? 1। 2, সংখ্যালঘু কমিশন 1992 সালে বাজপেয়ী তার উদ্যোগের প্রথম একটা চেষ্টা করেন প্রধানমন্ত্রী থাকাকালীন। যে বিজেপির বাজপেয়ী প্রথম সংখ্যালঘু কমিশনের উদ্যোগ নেয়, সেই বিজেপি সংখ্যালঘু কমিশন তুলে দেওয়ার কথা বলছে। 3, গোটা দেশে একজনও মুসলমান মন্ত্রী পাওয়া যায়নি বিজেপির, যাকে বিজেপি সংখ্যালঘু মুসলমান দপ্তরের মন্ত্রী দায়িত্ব দেয়। দিয়েছে কাকে? কিরণ রিজিজুকে। আর শেষ আমার যে কথাটা বলার, আমি একসঙ্গেই টেনে দিচ্ছি। তন্ময়দা
গতকাল দিদির মতন ফাইল চুরির মতন ডাটা চুরি করলেন। 2011-তে 57 জন মুসলিম এমএলএ জিতেছিল এই রাজ্যে, রেকর্ড হয়েছিল 50-এর পর। 2021-এ সেটা 42+1 দাঁড়িয়েছে। সংখ্যালঘু দপ্তরের উন্নয়ন বা সংখ্যালঘুদের এমএলএ এমপি সংখ্যার উপর দিয়ে হয়তো দুটো তিনটে শাহজাহান তৈরি হতে পারে, আরাবুল তৈরি হতে পারে, শওকত তৈরি হতে পারে, কিন্তু এই রাজ্যের মাটিতে এটা ভুলে গেলে চলবে না। তন্ময় দ্বারাই আনিস খানদের খুন করিয়েছে এনআরসি আন্দোলনে। আমার শেষ যে কথাটা বলার, যে এই রাজ্যের মাটিতে সংখ্যালঘু মানে শুধুমাত্র মুসলমান নয়। যেমন ধরুন সজলদারা, তার দলের মতন এই ভালো মানুষ সজল ঘোষরা সংখ্যালঘু হয়ে পড়েছে। যেমন তৃণমূলের মধ্যে 8 ফেল করা বেচারাম্মান্না মন্ত্রী হয়, আর শিক্ষিত তন্ময় দ্বারা মন্ত্রিত্ব পায় না। যেমন শওকত মোল্লারা, আরাবুলরা গাড়ি চাপা দিয়ে খুন করলেও, আমি তন্ময়দাকে বলি না, আমার বক্তব্যটা হচ্ছে যে সংখ্যালঘু খুন করে সংখ্যালঘু প্রেমের অভিনয়টা তৃণমূল করছে কেন? আচ্ছা আচ্ছা, উত্তর দেবে। আমি সজলদার কাছে পরে আসবো। তন্ময় দায় উত্তর দেবেন। তৃণমূলকে আক্রমণ করলে বিজেপি বাঁচায়, যেমন গতকাল ইডি বাঁচিয়ে। আগে প্রথমে উত্তর দেবে তন্ময় দা, তারপর সজলদার কাছে শেষে যাব। সজলদার কাছে অনেক প্রশ্ন আসবে, শেষে বলবে। সাবোটেজ। হ্যালো, সৈকত অনেক কিছু একসঙ্গে বললো, মানে কোনটার উত্তর কি দেবো বুঝতে পারলাম না। প্রথম কথা হচ্ছে ডেটাটা আমি ঠিকঠাকই বোধহয় বলেছি, যাই হোক সেই ডেটাটা আর একবার ক্রস চেক করা যেতেই পারে, সেটা সমস্যা নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কি বললে, যে আমার মতো লোকজন মন্ত্রী হতে পারে না, যারা শওকতদার মতো লোকজন মন্ত্রী হতে পারে। এখন আমাদের ছিল না, ওটা স্টেটমেন্ট ছিল, ওটা বাদ দাও। প্রশ্ন কেউ নিজেও জানে না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তারপরে আনিস খান অনেক কিছু বললো, এবং এনআরসির মুভমেন্টে যে বন্ধুত্ব বিজয় মুলে না, সৈকত যেটা বললো, এনআরসির মুভমেন্টে, অ্যান্টি এনআরসির মুভমেন্টে যদি দেখা যায়, তাহলে এখানে যারা আছে সাংবাদিক, তারা নিশ্চয় মনে রাখবে অ্যান্টি এনআরসির মুভমেন্টে কে কোথায় কতটা ছিল। সিপিআইএম, শুধু সিপিআই বলছি না, সিপিআইএম কনফিউজ ছিল প্রথম 1 বছর এনআরসি নিয়ে। সব বুঝলাম, আনিস খানকে মারলে কেন? শেষ করি আনিস খানে খুনি ধরা পড়েনি কেন? বলেছো, আমি শেষ করে নি, তারপর বলবে আবার নিশ্চয়। রিপাবলিক না তো বলবে। প্রথম কথা হচ্ছে এই এনআরসির মুভমেন্টে সিপিআইএম এবং বামফ্রন্টের কি স্ট্যান্ড হবে এটা ঠিক করতে 1 বছর লেগে গিয়েছিল, কারণ আসাম এবং পশ্চিমবাংলায় তাদের দুরকম স্ট্যান্ড ছিল, সেইটা ঠিক করে উঠতে পারেনি। ততদিনে আমরা রাস্তায় 1 বছর ধরে আন্দোলন করেছি। এক দ্বিতীয় কথা হচ্ছে, শুধু আনিস খানের মারা যাওয়ার কথাটা বলা হলো। আনিস খানের মারা যাওয়াতে আমি অত্যন্ত ব্যথিত ছিলাম, এবং আনিস খান ব্যক্তিগতভাবে এনআরসি মুভমেন্টে আমার সঙ্গে লড়েছে, সেই ছবিও এখনো পাওয়া যাবে। তাকে তৃণমূল কংগ্রেসই মেরে দিয়েছে, এই তথ্য এখন অব্দি সামনে এসছে বলে ধরা পড়লো না কেন? এই পাঁচালের গল্প শুনিয়ে লাভ নেই, আসল খুনি কোথায়? তুমি তো এরকম ভাবে একটা পূর্ব পরিকল্পিত বা কষ্টকল্পিত তথ্য দিলে হবে না। আর দ্বিতীয় কথা, এই সিপিআইএম বা এই বামফ্রন্ট যাদের নাম করছে, এই শওকতদাকে নিয়ে এত কথা হচ্ছে, তাদের শেখ শাহজাহানকে নিয়ে কথা হচ্ছে, তারা আগে কোন দল করত? আমার দলের যত বাতিল এলিমেন্ট সব তৃণমূলের মাথা হয়ে গেছে। তার মানেটা হলো তারা বাতিল তখন হলো যখন হচ্ছে তারা ওখানে ক্ষমতা হারালো, তখন বাকি। শোনো, সংসদীয় গণতন্ত্রে মানুষের কথা শেষ কথা বলে। আমার দলে ছিল এখানে আমাদের কিছু করার নেই, এইটাই পিপলস রিপ্রেজেন্টেশন। যাকে মানুষ ঠিক করবে তাকে ভোট দেবে। তুমি শিক্ষিত হওয়ার কথা বলছো, নিখিলানন্দ সর, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। নিখিলানন্দ সর বীরভূম, বর্ধমান থেকে না বলছি, বর্ধমান থেকে 4 লোকের ওপর ভোটে জিততো, তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল? সময় শেষ। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে, প্রশ্ন করবেন, উত্তর দেবেন। একজন একবার প্রশ্ন করা হয়ে গেলে দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ পাবে না। একবারে কটা প্রশ্ন থাকবে, তার পেটের ভেতর যত প্রশ্ন আছে সব পুকুরে দিচ্ছে। দুটোর বেশি কেউ প্রশ্ন করবে না প্লিজ। এবার আমি সেকেন্ড সেগমেন্টে নওশাদ সিদ্দিকীকে বলবো তার মতামত রাখতে, প্রশ্ন রাখতে। আমার জানার বিষয়টা হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শাসন কার্য পরিচালনা করছে, আর দেশের শাসন কার্য পরিচালনা করছে আমাদের যারা দল, আমাদের বিজেপি, মানে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন আমাদের সজল বাবু। তো সজল বাবুকে একসাথে দুটো কোশ্চেন করা যেতে পারে দুজনকে?
সজল বাবুর কাছে আমি জানতে চাই যে উনি একটা খুব ভালো কথা বলেছেন, যেটা আমি একটু ক্লারিফিকেশন হালকা করলাম, যে এই বর্ণ জাত এই সমস্ত উঠে যাওয়া দরকার। কিন্তু 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে 13,000 আক্রান্ত হয়েছিল দলিতরা। রোহিত ভেমুলাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, নাজিফকে এখনো খুঁজে পাওয়া গেল না। শুধু তাই নয়, এখানে সার্জিল ইমাম থেকে শুরু করে আর আপনার এখনো পর্যন্ত তারা কনভিক্ট যদি হয় তাদের ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক, কিন্তু এখনো পর্যন্ত তাদের জামিন তো দূরের কথা, সামনে 1 বছর তারা কোনো ধরনের আর আপনার আর্গুমেন্ট করতে পারবে না, বেল প্রেয়ার করতে পারবে না। একটা দিক, তাহলে এক্ষেত্রে বৈষম্য হচ্ছে কি হচ্ছে না এটা জানতে চাইবো। সাথে সাথে এটাও জানতে চাইবো 2024 সালে সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে খ্রিস্টানদের ওপরে 850-এর অধিক অ্যাটাক হয়েছে। আর সংখ্যালঘু মুসলমানদের কথা বলছি না, কাউন্টলেস। এই আক্রমণ বন্ধের জন্য আপনাদের সরকার কেন্দ্রীয়ভাবে কি ব্যবস্থা গ্রহণ করেছে? আচ্ছা, প্রথম কথা আমি বলি, সেটা হচ্ছে যে ও শুরু করেছিল যে বাংলায় আবদ্ধ থাকবে। হ্যাঁ, বাঙালির ছেলে বাংলায় থাকবে। না, আপনি তো না না, আমি যাইনি কোথাও, আমি বাংলার মধ্যেই ছিলাম ভাই। তো যাই হোক, ও এখন তারপর আলটিমেটলি ভারত ভ্রমণ, ঠিক আছে, আমার তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নগুলো আরেকটু স্পেসিফিক করে দিলে আমার উত্তর দিতে সুবিধা হয়। একটা হচ্ছে খ্রিস্টানদের ওপর আক্রমণ, না ঠিক আছে, শোনা যাবে আলটিমেটলি। খ্রিস্টানদের ওপর আক্রমণ ভারতবর্ষে, আমি আবারও বলেছি, প্রথম কথা হচ্ছে আমার কথাটাকে কোথাও যেন ভুল ব্যাখ্যা না হয়। আমি বলেছি দেশ যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষ হয় তাহলে সেই দেশে কোনো সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থাকার কথা নয়। কেউ কেউ উন্নয়ন কমিশন নিয়েও কথা বলেছে। আর আমি বলেছি যে দেশ যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষ হয় তাহলে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, কাস্ট শব্দটা আসেই ধর্ম থেকে, সেটাও থাকা উচিত নয়, এবং সেটা হিন্দুদের ওপর হয়। তো আমি এই দুটোই বলেছি। আর নিশ্চয়ই ভারতবর্ষের যেখানে যদি কোথাও খ্রিস্টানদের ওপর আক্রমণ হয়, সে বা অন্য কোনো মাইনরিটি বা কারোর ওপরও, সে যাই হোক না কেন, মানে আমরা এখানে মেজরিটি বলে আমাদের ওপর আক্রমণ হলে হ্যাঁ নৌসাদ সেটার প্রতিবাদ করবে না, এটা তো নয়। কোনো মানুষ যেন মানুষের বিরুদ্ধে আক্রমণ না করে, এটাই হওয়া উচিত। আর ও কিছু একটা বলেছে, এখন বলার সময় ও কিছুটা ঘেটেছে যে কেন জামিন হলো না, এ হলো না, তাহলে তো সেটা কোর্টকে বলতে হবে। সেটার উত্তর বরঞ্চ আমার পাশে ফিরদোস আছে, ও ভালো দিতে পারবে। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কোর্ট কেন জামিন দেবে না, কোর্টও ধর্মের গেরোয় পড়েছে কিনা, সেটা আমার এখন জানা নেই। দেখ, আমি আমার একটা কোশ্চেন আছে শুধু আমাদের তন্ময় বাবুর কাছে। যাক, যখন কোর্টের বিষয়টা সাবজুডিস ম্যাটার, উনি আর কাঁধে নিচ্ছেন না, আমরা ভালো করে জানি এখন বর্তমানে কোর্টকে কিভাবে, আমি বিষয় তো আর যাচ্ছি না, এন্ড অফ দ্য ডে আমাদেরকে কোর্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। মাইকের সাউন্ড কি কমে গেল নাকি বলো তো? হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, আমি তন্ময় বাবুর কাছে জানতে চাই যে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন যে 100 জন সরকারি কর্মচারী থাকলে পশ্চিমবাংলায় তার মধ্যে 9.1% মুসলমান সংখ্যালঘু? এটা ক্লিয়ারিফিকেশন দেবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শুধুমাত্র পুলিশে 100 জন পুলিশ থাকলে বিলো 5% সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি পাওয়া যাবে। বাকি ওভারঅল যত সরকারি কর্মচারী আছে পশ্চিম বাংলায়, সেখানে বিলো 1% আছে। আপনার যে ডেটাটা আছে নিশ্চিতভাবে কোথা বিলো 2%, বিলো 2%, যে আপনি যে 9 বিলো 2%, আপনি ওটা দেবেন। দ্বিতীয়ত আপনি আপনার কথায় একটা চর্চা করলেন আফরাজুলের কথা। হ্যাঁ, আফরাজুলের যে ভাবে হত্যা করা হয়েছে মর্মান্তিক, এবং ওই হত্যাকে কেন্দ্র করে আমাদের শাসক, পশ্চিমবাংলার শাসক দল সেটাকে অ্যাডভান্টেজ নিয়েছিল। ইভেন কলকাতা থেকে ফিরাদ হাকিম সাহেব পৌঁছে গিয়েছিলেন, তারকে নিয়ে অনেক গল্প শুনিয়েছিলেন। বর্তমান তিনি এখন সরকারি চাকরি করেন। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, তন্ময় বাবুকে এই জন্য বলছি, যদি ওই চাকরিটা আপগ্রেডেশন হয়, 6000 টাকা মাইনে সরকারি চাকরি করছে। আজকের ডেটে সরকারি চাকরি 6000 টাকা মাইনের কি আছে, সেটাও একটু ক্লারিফিকেশন আশা করছি আপনি দেবেন। প্রথম যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে 2011 থেকে 15-র মধ্যে আমি পাচ্ছি 9.01% গ্রুপ এ অ্যান্ড বি, WB PSC অ্যান্ড WBPS। এই তথ্য আমার ইন্টারনেট থেকেই কালেক্ট করা যায়। তবু
বিধায়ক যখন, তখন তার কাছে আইনসভার কাছে অনেক তথ্য থাকে, আমি চেক করব, নিশ্চয়ই চেক করব। এক, দ্বিতীয় কথা, তথ্যটা 9.01%। নর্মালি আমার তথ্য খুব একটা ভুল হয় না, তবুও রিচেক নিশ্চয় করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে চাকরি তখন দেওয়া হয়েছিল, চাকরি যখন দেওয়া হয়েছিল সেটা কোন মানে পদে দেওয়া হয়েছিল, তার কি টার্মস অ্যান্ড কন্ডিশনে দেওয়া হয়েছিল সেটা বলতে পারবো না, কিন্তু তাদের পাশে থাকার জন্য যতটা পরিমাণ সম্ভব, তখন আমিও তৃণমূল কংগ্রেসে ছিলাম না, আমি ওই আন্দোলন সাধারণ নাগরিক হিসাবে করেছিলাম, এটা সব এবং সমস্ত খবরের কাগজে খবরও হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে ঠিকই ববিদা গিয়ে শিয়ালদা স্টেশন থেকে তাদেরকে রিসিভ করেন এবং তারপরে রাজ্য সরকার পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে এই একই রকম ঘটনা অনেক জায়গাতেই যখন হয় তখন তাদেরকে চাকরি দেন। যদ্দূর ধারণা বোধহয় প্রথমে কন্ট্রাকচুয়াল বেস একটা চাকরি দেওয়া হয় এবং তার পরবর্তীকালে তাদেরকে আবার contractually দেয়া। না গ্রুপ বিতে বোধহয় উন্নীত করা হয়। এটাই যদ্দূর আমি নিয়ম হিসাবে জানি। 2018-19 সালের একটা ঘটনা, 2019 সালে যদি কন্ট্রাকচুয়াল বেসিসে দেয় 6,000 টাকা, আজকের ডেটেও বলছি, চাইলে আমি এখন লাইভে আপনাকে ফোন করিয়ে পরিবারের লোককে কথা বলে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকেও হ্যাঁ 2017 এখনো পর্যন্ত ওই 6,000 টাকা মাইনে চাকরি চলছে। আর আমি আপনাকে বলছি, ইন্টারনেট থেকে আপনি যে ডেটাটা নিয়েছেন সম্পূর্ণ ইন্টারনেট যারা প্রোভাইড করেছে অসত্য তথ্য। কারণ আমি আপনাকে জানিয়ে রাখি, ঠিক আছে, আমি একটা বলতে দিচ্ছি, আমরা আরটিআই করে জানতে চাই মেডিকেল কলেজে কত ডক্টর আছে, নার্স কত আছে, তাদের ধর্মীয় পরিচয়, সামাজিক পরিচয় আরটিআই করে যখন আমাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সেখান থেকে সেটাকে রিফিউজ করে, রিজেক্ট করে। একমাত্র বিধানসভা তো এই প্রশ্ন আমি করলেও সেই প্রশ্নের যথাযথ উত্তর আসেনি। সুতরাং আপনাকে যে ডেটাটা আছে, সেই ডেটাটা যারা আপলোড করেছে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছে। আমি বলছি না আপনি ভুল ডেটা বলছেন, আপনি যেখান থেকে ডেটাটা সংরক্ষণ করেছে সেটা অসত্য ডেটা। আমি নিশ্চিত না, দুটো আলাদা বক্তব্য। এক হচ্ছে অসত্য, এই টার্মিনোলজিটাতে আমার সমস্যা আছে। অসত্য মানে হচ্ছে আমি জেনে বুঝে ভুল ডেটা দিচ্ছি, সেটা আমি না আপনার প্রতিবাদ করলাম। আর তথ্যটা প্রথমেই বলেছি আমি রিচেক, আমি বলেছি তথ্য আমি রিচেক করব নিশ্চিতভাবে। এবং আমি আমার বলছি তন্ময়দা যে ডেটাটা পরিবেশন করেছে সেটা সোর্সটা জানাবো। তন্ময়দা যেখান থেকে নিয়েছে সেটা অসত্য। তো আমি একটা ক্লিয়ার করে দিই, তন্ময়দার প্রতি বেশ বেশ আমার বেশ, যথেষ্ট আমরা সম্মান আছে। এবার পরের জনের কাছে যাব। আমরা সৌমাইজ রায় দাদাকে বলবো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। রোজ প্রশ্ন করে, ছেড়ে দাও, দাদা করো। আচ্ছা হাকিকুল দা, শাকিরুলের প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন যেদিন আপনারা আমাদের ভোট দেবেন আমরা সেদিন আপনাদের মন্ত্রিত্ব দেব। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে যারা আমাদেরকে ভোট দেবে আমার সরকার শুধুমাত্র তাদের জন্য, যারা ভোট দেবে না আমার সরকার তাদের জন্য না, এইটা আপনি বলতে চাইছেন? না আমি আপনার উত্তরটা আমি একদম পয়েন্ট টু পয়েন্ট উত্তর পেতে হলে না প্রশ্নটাকে প্রিসাইজ প্রশ্নটা করতে চাই। উনি প্রশ্ন করেছেন, আপনি সেই উত্তর দিয়েছেন, আমি সেই জন্য ওইটা বললাম। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন তাহলে তথাকথিত সংখ্যালঘু মুসলমানদের জন্য কি করতে চান, আপনারা কি করবেন সেটা বলুন। আমি আপনাদের প্রথম কথা বলি, না আপনি তো বিধানসভায় বিধানসভায় ভেঙে দেন না, কি করবেন সেটা পরের প্রশ্ন। আপনি ক্ষমতায় আসলে সংখ্যালঘু মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গে কি করবেন? ঠিক আমি আবারও বলছি, আমরা বিধানসভায় ক্ষমতায় আসলে, বা আমি বিশ্বাসী আমরা আসতে চলেছি, পশ্চিমবঙ্গে কোথাও হিন্দু মুসলমান হানাহানি থাকবে না। দেখুন, এই যে আমার সংখ্যা কত, আমার চাকরিতে আমরা কত, আপনাদের যদি সাচার কমিটি লাগবে না, যদি আপনাদের শিক্ষিত করা যায়, না থাকবে লড়াই, না থাকবে দাঙ্গা, না থাকবে কোনো কিছু কোনো পক্ষেই। মানুষ যদি শিক্ষিত হয় তখন সে জানে যে আমার সংরক্ষণের প্রয়োজন নেই। মানে শিক্ষিত করবেন তাহলে কটা ইউনিভার্সিটি করবেন, কটা কলেজ করবেন? ওনারা ক্ষমতায় এলে পশ্চিমবাংলা মুসলিমরা থাকবে না, তাহলে আর দরকার কি আছে? আপনি জেলায় জেলায় ইউনিভার্সিটি আশা করেছিলেন, জেলায় জেলায় ইউনিভার্সিটি তো হয় না বাস্তবের সাথে। 25 লক্ষ মানুষ প্রতি একটা করে ইউনিভার্সিটি দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। স্যার দেখুন, আমি বিতর্ক করছি না। আজকে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, আমি ছাত্র রাজনীতি করা ছেলে, 9 লক্ষ ছেলে উচ্চ মাধ্যমিক পাস করেছে। 9 লক্ষ ছেলের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। 3 লক্ষ ছেলে শুধু কলেজে ভর্তি হয়েছে। এবার আপনি লক্ষ্যের হিসেব কি করবেন?
এই 6 লক্ষ, এক মিনিট শেষ করে দিই। এই 6 লক্ষ ছেলে কোথায় গেল? লেখাপড়া ছেড়ে দিল? নো, তারা কোনো না কোনো প্রাইভেটে চলে গেল, অন্য রাজ্যে চলে গেল। এই যে বারবার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, আমারও খারাপ লাগে যদি এটা হয়ে থাকে। কারণ যদি এই কারণে বললাম, কারণ অনেকগুলো তথ্য আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি দিলে সেই তথ্যগুলো সঠিক নয়। আমার যেটা বলার এই তথ্য মমতা ব্যানার্জি এক মিনিট, কোথায় দিচ্ছে? আমি বললাম কই, আপনি শুনুন আগে। আমার বলার বক্তব্য হচ্ছে যে এই রাজ্যের ছেলেদের অন্য রাজ্যে যেতে হচ্ছে কেন? 5,000 টাকা যারা ভাতা দেয়, আমি বলছি দাদা, আপনাদের আপনার শাসিত রাজ্যের লোক এখানে আসছে কেন? এখান থেকে 30 লক্ষ গেছে আর বাকি জায়গা থেকে 1,20,00,000 লক্ষ লোক এসছে পশ্চিমবাংলায়। একদিক থেকেই দুজন বলতে থাকলে আমি কি করে চলবো? সজল বাবু, আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি ক্ষমতায় আবার আসলে মুসলমানদের জন্য কি করবেন? কোন হিন্দু কোন মুসলমানের জন্য নয়, তাহলে হিন্দুদের জন্য বাংলার করবেন না? 10 কোটি মানুষের জন্য কাজ করা হবে, 10.5 কোটি হিন্দুদের জন্য করা হবে আবার না। হিন্দু মুসলমান কোনো কিছু নয়। ভ্যাকসিন, আপনি বললেন যে সরকার কি কাজ করবে, আমি একটা ক্যাজুয়াল বলেছিলাম যে আপনারা ভোট দিন মন্ত্রী পাবেন, সেরকম আপনি সেটাকে কোট করেছেন। সেরকম আপনি বললেন যে আপনাদের জন্য কি করবে। আপনি বলুন তো, ভ্যাকসিন যখন এসছিল তাতে লেখা ছিল কম্পিউটারে ব্লক করার সময় যে মোহাম্মদ লিখলে আর কম্পিউটারে নাম নেবে না। দাদা, আমি এক মিনিট, ফিউচার এক বলতে মিনিট, চাইছি, আপনি আমি কি আবারও করতে চান? বলছি, আপনি কি করেছেন এটা শুনতে চাই না। না, আরে এটা তো করেইছি, করেছেন এটা আমি বলছি না, আবারও আপনি কি বলছি, করতে চান আগামীতে? হিন্দু মুসলমান বলে কিছু আলাদা করে নয়, সমাজের জন্য সর্বস্তরকে সমানভাবে শিক্ষা দিলে বাকিটা অটোমেটিক এগোবে, শিক্ষা দিলে বাকিটা অটোমেটিক এগোবে। আজকে কোন সমাজের একটা অংশ পিছিয়ে পড়ে বলে তাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব দিয়ে ঠেলতে হয়, কিন্তু সমাজ যদি শিক্ষায় এগিয়ে যায় তাহলে তাকে কেউ আটকাতে পারে না। দাদা, একদম এটা ভালো কথা। আমি মুশকিল support হচ্ছে করছি আপনার এমন এই যেন না কথাটাকে। হয়, এমন যেন না হয় খৈরুল রকেট ওড়ালো, মানে ও রকেট লঞ্চার ওড়ালো, এই কনসেপ্টটা যেন নষ্ট হয়। Yes. যাতে ও আপনার একটা কথাটাকে- রকেট নিয়ে চাঁদে পাড়ি দিল, আপনার যে কোনো জায়গায় গেল, সেই কনসেপ্ট যেন তৈরি হয়। সজলবাবু, আপনার কথাটাকে সাপোর্ট করছি। মানে আপনি বলতে চাইছেন আমরা ক্ষমতায় আসলে সবাইকে শিক্ষিত করব, হিন্দু মুসলমান সবাই শিক্ষিত হবে। নিশ্চয়ই। তাহলে বলুন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো আর কটা বিশ্ববিদ্যালয় করবেন? যতগুলো লাগবে ততগুলো করা হবে। মুর্শিদাবাদ শুধু বিশ্ববিদ্যালয়- আলিয়া বলে বলছেন কেন? সজলদাকে ধন্যবাদ, এক এত মিনিট, ভালো আলিয়া কথা বলে বলেছেন। বলছেন কেন? আপনি আপনার কমিউনিটির শুধু চাইছেন কেন? আমি তো বাংলাকে আমার পরিবার ভাবতে চাই, সমগ্র পশ্চিমবঙ্গকে আমার ঘর ভাবতে না, চাই। আমরাও এই তার ঘরে মধ্যে এক এক ভাই থাকবে, এক এক রকম তার খাদ্যাভ্যাস হতে পারে, তার ধর্ম বিশ্বাস হতে পারে। এই যে আলাদা আলাদা ভাবে ভাবা, এটাকে আমি বিশ্বাস করি না। একটা তন্ময়বাবুর জন্য জাস্ট শেষ প্রশ্নটা, না, আর তন্ময়দা তো আপনাদের শেষ প্রশ্ন আমাদের সারোয়ার ভাই একটা প্রশ্ন করুন, একটা প্লিজ। তন্ময়বাবুর জন্য একটা প্রশ্ন জাস্ট। আমি জাস্ট বলতে চাই যে উনি যে বলবে কিন্তু উত্তর দেবে না তন্ময়দা। সংখ্যা বাড়ানো বললো না, যে বিজেপির কথায় তৃণমূল চলবে আর হাকিমুলদা আপনাকে এত প্রশ্ন করার আগে বুঝতে হবে যে সজলদা বিজেপি অরিজিনাল নয়, আরএসএস বিজেপি নয় সজলদা। আজকে টিভি 9 আনন্দবাজারে খবর হয়ে গেছে যে সজল ঘোষরা আরএসএস বিজেপি না, এখানে আরএসএস বিজেপির লোক বসাবে, যেমন যোগী আদিত্যনাথ বাটকে তো কাটকে, এই স্লোগান। আচ্ছা, আমরা আলোচনার দিকে আসি, এক মিনিট উত্তরটা দিয়ে যাই। বাটকে তো কাটকে, এইটা আপনারা যারা সামনে বসে আছেন, আমার মনে হয় তাদের একটা বড় অংশ ইসলামে বিশ্বাস করেন, কিন্তু তারা সহজ পাঠ পড়েছেন। আচ্ছা, আপনারা পড়েননি যে একটা বাবা 5টা ছেলেকে একটা করে লাঠি ধরিয়ে দিল, দিয়ে বলল ভাঙো, 5 ভাই সেটাকে ভাঙলো, আর সেই লাঠিটাকে যখন বান্ডিল বানিয়ে দিল, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, সেটা কেউ যদি বলে বাটকে তো কাটকে, শুধু গেরুয়া পড়েছে বলে তাকে সাম্প্রদায়িক চেহারা দেওয়াটাও আমি ঘৃণা জানাই। আমি বলি মুসলিম প্রেমের যে মুসলিমদের প্রতি যে প্রেম বামপন্থীদের, সেটা আসলেই মেকি। ওদের সেলিম আসলে বিজেপির শেষ করতে দাও। বিজেপির মেকি মুখটাই সজল ঘোষ, এটা বিজেপির মুখ নয়। এক মিনিট, ওদের যা বলছে আজকে এটা বিজেপির মুখ। ওদের সেলিম খাবে গরু, ওদের সেলিম খাবে গরু, আর না সেলিম বিকাশ গরু খাবে, সেটা ধর্ম নিরপেক্ষতা হবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। শেষ প্রশ্ন আমার ওনাকে একটা, যে না জাস্ট একটা প্রশ্ন তন্ময়বাবুর জন্য। তন্ময়বাবুকে আমার প্রশ্ন হচ্ছে, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। আমার ভাইজান বলেছে যে
সংখ্যা বাড়বে, কিন্তু সেই সংখ্যাটা ওবিসি সম্পর্কে জানবে না। ওনাকে যখন এমএলএ কে প্রশ্ন করা হবে ওবিসি সম্পর্কে বলুন, ওবিসি সমস্যা কি, তখন বলবে ওবিসি সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না, আমি জানি না। এরকম সংখ্যা বাড়বে এক। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের লাস্ট স্ট্যাটাস কি? কোথায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে? উপাচার্য কে আছেন? সমস্ত ডিপার্টমেন্ট চালু হয়েছে কি না? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাস আমি বলতে পারবো না এখান থেকে বসে, যে ওই বিশ্ববিদ্যালয়ের কি স্ট্যাটাস আছে, শুধু অন্য একটা স্ট্যাটাস দিয়ে দিই, আপনি শুধু তাতে তৃণমূল খুশি স্ট্যাটাস হবেন। নিয়ে বলবে, বাকিটা ছেড়ে দাও। না, আপনি ওটা বললে তাহলে তো বলবো। শুভেন্দু বাবু question, স্ট্যাটাস please, বলি। please. শুভেন্দু বাবু বলেছেন যে মুসলিম, মানে আমরা ক্ষমতায় এলে এই বিধানসভা থেকে মুসলিম যারা বিধায়ক থাকবে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবো। আর তিনি বিরোধী দলের দলনেতা, আপনাদের দলনেতা, আর আপনি এখানে উল্টো কথা বলেন। তৃণমূলের আপনার কথাকে মুসলিম বিধায়কদের কথা বলেছেন। আমি আপনাদের তো, কথা বিয়ে করে তৃণমূলের মুসলিম বিধায়কদের কথা বাদ দেন, মানে রাজ্য আরাবুল- প্রশাসন না, না, সহমত না, করেনি তৃণমূলের কেন? কথা বলেছে, তৃণমূল আরাবুল। মুসলিম বিধায়ক না বলেছেন আরাবুল তৃণমূলের সৌগত মুসলিম মুসলিম বিধায়ক বলেছেন। তৃণমূলের মুসলিম বিধায়ক মুসলিম বিধায়ক বলেছেন, না, সুতরাং তৃণমূলের মুসলিম বিধায়কদের কথা বলেছে, কিন্তু রাজ্য প্রশাসনের সুমোটো করা দরকার ছিল, শুভেন্দু বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, স্পিকার স্যারের কাছে লিখিত অভিযোগ দেওয়া দরকার ছিল, কোনোটাই করেনি। স্পিকার করেছেন তো, স্পিকার তাকে সাসপেন্ড করেছেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নয় বক্তব্যে স্যার। suspend স্যার, এই করেন। বক্তব্যের না, পরিপ্রেক্ষিতে না, না, আর স্যার, না, স্যার। বক্তব্যটা বাইরে করে রেখেছিল। আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন দেব, তার আগে শেষ একটা প্রশ্ন আমাদের সারোয়ার ভাই পড়বে, একটাই প্রশ্ন করবে, একটাই প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কলকাতাতে আনএডেড রিকগনাইজ মাদ্রাসার শিক্ষকরা তারা ধর্নায় বসে আছেন, তাদের কথা শোনা হচ্ছে না, কোনোভাবে কর্ণপাত করা হচ্ছে না কেন? এবং যারা বিজেপির বিধায়কেরা এত বিষোদ্গার করে যাচ্ছে তারপরেও তাদেরকে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পক্ষান্তরে যদি কেউ ফেসবুকে একটা কিছু লেখে তাকে নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে সাইবার ক্রাইম থেকে, বিভিন্ন ভাবে প্রশাসন থেকে, কিন্তু বিজেপির যে সমস্ত এমএলএরা পুরো রাজ্য জুড়ে বিষ ছড়িয়ে যাচ্ছে তাদের ব্যাপারে তাদেরকে টাচ করা হচ্ছে না কেন সরকারের পক্ষ থেকে? আপনার আমি প্রশ্ন, আপনাকে প্রথম বলি, ওদের আন্দোলনে কিন্তু আমি গেছিলাম। হ্যাঁ, এক মিনিট। এই আপনার প্রশ্নের মধ্যে এই প্রশ্নের মধ্যে যদি উত্তর জেনে যদি প্রশ্ন করে তাহলে বোঝা যায় যে কিরকম প্রশ্ন করছে। আচ্ছা, আপনি তো জানেন করবে না, তাহলে আপনি কেন প্রশ্ন করছেন? আপনি যে প্রশ্নটা করছেন আপনি খুব ভালো করে জানেন, আপনি ওর কাছে উত্তর খুঁজছেন, ও দেবে উত্তর আপনাকে। না, আমি আপনাকে বলছি, আপনার জেনে জেনে আমরা দেখুন, আমি বাংলার মানুষ বুঝতে অসুবিধা হয় নাকি? আপনি রাত্রেবেলায় দাঁড়িয়ে একটা জায়গায় ওদের বিধায়ক বলছে 30% মানুষকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিব, তার বিরুদ্ধে সেই সময় নির্বাচন কমিশন বলছে যে ওর বিরুদ্ধে এফআইআর করো। নির্বাচন কমিশন বলছে, ডিএম এসপি তখন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। বলুন একটা এফআইআর হয়েছে? হয়েছে কি? এখন যখন অন্য বিষয় আসছে তখন বলছে ওকে বহিষ্কার করে দাও। বহিষ্কার করে দেবে, এমএলএ থাকবে। ছেলে খেলা করছেন। আর 2 নম্বর কথা বলছি আপনাকে, প্রতিদিন বিষোদ্গার করছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা সংবিধান অ্যালাউ করে নাকি? অ্যালাউ করে এই কথা বলার জন্য? কতগুলো ইয়ে করেছেন, কেস করেছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার। আমি বলছি সরকার, আমি তৃণমূল কংগ্রেসও বলবো না, মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই যে আরএসএস এর ফিক্সড এজেন্ডা পশ্চিমবঙ্গে, যে আমরা এতক্ষণ ধরে বলছি যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ চালানো হচ্ছে, আপনারা সব জানেন, তারপরে এগুলো বলছেন। এই যে বিজেপি এত সুন্দর কথা বলে, ফজল তো কথা বলার জন্য এক্সেলেন্ট, ভালো কথা বলে, ও ভালো ছেলে, খুব ভালো বলে। বলছে আপনারা ভোটে জিতলে, আমরা যদি ভোটে আবার এখানে ক্ষমতায় আসি, আপনাদের সবকিছু করে দেবো। ভোটে আসার আগে মানে প্রতিনিধিত্বমূলক ভাবে তো তাদেরকে আগিয়ে আনতে হয়। 172 জনের কমিটি করেছে, তার মধ্যে একজন শুধু মাইনরিটির লোক। গত বিধানসভা নির্বাচনে 2021 সালে এত বড় বিধানসভা নির্বাচনে 294 জন প্রার্থী ছিল ওদের। সংখ্যালঘু একটা ছিল, একটা না দুজন, ওই যে একজন মহিলা ছিলেন, তিনি আগে ছিল, 2 জন। তো ভাবের ঘরে চুরি করা তো এটা তো ঠিক হচ্ছে না। না, তথ্য নিয়ে কথা বলা হোক। আমরা বলছি যে এই রাজ্যে আপনারা সবাই মিলে এই জিনিসটা করা থেকে বিরত থাকুন। দেখুন এতক্ষণ আলোচনা হচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা আবার সেই চোরাগলিতে ঢুকছি। ধর্মীয় আইডেন্টিটিকে ছাড়বো না, কিছুতেই না।
ধর্মীয় আইডেন্টিটি আমার সবার আগে থাকবে কেন? কি প্রয়োজনে? আমরা বলছি যে আমরা আগে, আপনি বলুন তো, আজকে চাকরি যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, যাদেরকে পিঠের চামড়া তুলে দিচ্ছে পুলিশ, যাদের চামড়া তুলে দিচ্ছে পুলিশ পিটিয়ে পিটিয়ে, যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল, চুরি করার সময় কি দেখেছিল কোনটা মুসলমান কোনটা হিন্দু? তাদের চুরি করার সময় দেখেছিল আপনি বলুন? এই সৌমদা, বিজেপিতে একজন যে সংখ্যালঘু আছে, ওটাকে বিজেপি সংখ্যালঘু কমিশন আবার বলছে সৌমদা। না না, আমি শুধু দাদা এটা তোমার বলার টাইম না, এটা না না, বলার টাইম নয়। তুমি এমন করছো, তুমি এমন করে বলছো যেমন যে পুরো একদম। আরে ভাই আমার বেরোতে তোমাকে হবে প্রশ্ন দাদা। করিনি আমি। না, না, আমি প্রশ্নকর্তাকেও প্রশ্ন করেছি। তুমি ভাষণ দিচ্ছ দাদা। না না, আমি প্রশ্নকর্তাকেও প্রশ্ন করেছি। আমরা সময় নিয়ে বসে আছি চুপ করে, আর এখানে তরজা হচ্ছে। এটা তো আচ্ছা, ঠিক না। আমরা এবার দর্শক আসনে যাব। দর্শক আসনে দর্শকের যা প্রশ্ন থাকবে, আমাদের স্যার মাইক নিয়ে যাবেন পরপর। প্রথম প্রশ্ন, কে কাকে প্রশ্ন করছেন আর নিজের নামটা বলবেন। আচ্ছা, সামনে এসো না, দেখা যাচ্ছে না ওখানে। আমার প্রশ্ন এখানে যারা আছেন সবাইকেই ডেফিনেটলি, সবাই মিলে উত্তর দেবে হ্যাঁ, নাকি? কিন্তু উত্তর দেবেন শুধু সজল বাবু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যে আমার নাম দেবরাজ ভট্টাচার্য, আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই, তার নাম চুপেন্ডু। তার নাম চুপেন্ডু। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আপনার এই কথাটা আমার শুনতে খুব ভালো লাগলো। ইভেন আপনার এই কথাটা শুনে আমার মনে হলো আপনি বোধহয় বামপন্থী নেতা। আপনি বললেন ভোটে জেতার পর আমি মুসলমান হিন্দু না দেখে সবার উন্নয়ন করব, সবার বিকাশ করব, কিন্তু বাস্তবটা আমরা সবাই জানি। আমি আপনাকে মূলত এইটাই আপনি প্রশ্ন যদি করতে চাই। বাস্তব জানতেন, হ্যাঁ, তাহলে আপনার পোর্টালের নাম ওটা হতো না। যাক, ওই বাস্তবটা না, ওটাই, না, বলুন, আমরা সবাই বলুন, কথা বলুন, বলি, বলুন। চুপ করে কাজ করার জন্যই চুপেন্ডুটা নাম। আমরা সবাই নেতাকে দেখি বলতে করতে বলুন, না। এবার question প্রশ্নটা বলুন। হচ্ছে এটা, যে এই যে আপনি বলেন হিন্দু মুসলমানের উন্নতি করবেন, আপনার কি মনে হয় হিন্দু মুসলমানের বলিনি, সবার উন্নতি আপনার করবেন? একটু কানে প্রবলেম আছে, ভালো ডাক্তার দেখাবেন একটা। আচ্ছা, সে দেখিয়ে নেবো, ধন্যবাদ। তো আপনি বললেন সবার উন্নতি করবেন, তো এটা যে বললেন সবকা সাথ সবকা সবকা বিকাশ, আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের লাইন। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হয় কথাটা বললে আপনার আদৌ ভোট বাড়বে পশ্চিমবঙ্গে? আমি ভোটের কথা ভাবিই না। আমরা আমাদের উন্নয়নের কথা ভাবলে আমরা ভোটের কথা ভাবি না, আমি বাস্তবিকের কথা ভাবি। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন, তখন বলেন না যে আমার দুধেল গাইরা, আমার সংখ্যালঘু ভাইরা, তারা বলে আমার 140 কোটি ভারতবাসী। আর কেউ পরপর আসছে। আমি আমার সম্মানীয় দাদা, উনি আমাদের মঞ্চে গেছিলেন। আচ্ছা সজল, আপনার ফোনটা হয়ে গেলে বলবেন। আমি যে ড্রেসটা পরে এসেছি না, এটা এক্ষুনি বাজার থেকে কিনে এলাম, কারণ আমি রাস্তায় শুয়ে আছি। কত বললো? 26টা দিন শুয়ে আছি সজলদা, ফ্রি সিরিয়াস। আমি 26টা দিন শুয়ে আছি। তো আপনি গত 2021 সালে আপনি আমাদের মঞ্চে গেছিলেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটা এটাই, আমার দাদা প্রশ্ন করলেন, সৌম্যদা উত্তর দিলেন। আমি তৃণমূলের কাছে প্রশ্ন করছি না, যারা সম্মানীয় ব্যক্তিরা আছেন, আপনারা আমাদের কাছে কি আশা করেন? বাংলা মানুষের কাছে কি আশা করেন? সম্মান তো? আপনারা প্রতি মুহূর্তে টিভির পর্দায় আসেন, জানেন বাংলা মানুষ আপনাদেরকে রেসপেক্ট করে। আমার প্রশ্ন এটাই, বাংলা মানুষ যদি শিক্ষিত না হতে পারে, আপনাদেরকে সম্মান করবে কারা? 26 দিন শুয়ে আছি, আপনারা তো কেউ তো গেলেন না। আমার নরসদ ভাইজান, যাকে দেখে আমরা নতুন সূর্যোদয় দেখেছি, তিনিও তো প্রশ্ন গেলেন হয়ে না। গেছে, আমি এটা সৌম্যদা, আপনি তো গেলেন না। এটা আমি তন্ময় দায়ের কাছে উত্তরটা চাইবো। তন্ময় দায়ের কাছে উত্তরটা চাইবো। এটা প্রশ্ন নয়, এটা বেসিক্যালি তার ক্ষোভ, এবং ক্ষোভটা আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি। কালকে গিয়েছিল আমাদের আপনার মধ্যে যে ক্ষোভটা আছে, ক্ষোভটাকে আমরা রিকগনাইজ করছি, সম্মানিত করছি। এই ঠান্ডা, আমি আমার কথা বলছি, ঠান্ডা আমার বেশি। আমি একটা ব্ল্যাঙ্কেট না, দুটো ব্ল্যাঙ্কেট আমার ঘরের মধ্যে দিয়েছি, ভাবছি এবার একটা অর্ডার করব রুম হিটার। আমার রুমে কিন্তু এসি না, আমি রুম হিটার লাগবে আমার। তো ভাবছি মানে এত ঠান্ডা, তারপর আপনারা আছেন। নিশ্চিতভাবে আপনাদের প্রতিনিধির মধ্যে জাভেদ দা একজন আছেন, জাভেদ বাবুকে একটু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে নওশাদ সিদ্দিকী কন্টিনিউ এই যে প্রোটেস্টটা চলছে, এটা তিনি মনিটরিং করছেন, অর্থাৎ খোঁজ রাখছেন কি রাখছেন না। এবার আপনারা ভাঙড়ের এখানে আছে, ভাঙড় থেকে আমাকে একটাই দিয়েছে উপহার, সারা রাজ্য আমাকে একা সব জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে, কিন্তু যথেষ্ট খোঁজ রাখছি। এবং গতকালকে আমাদের প্রতিনিধি এসেছিল, আমরা আছি, এবং বিধানসভার মধ্যে এই বিষয় নিয়ে সোচ্চার আমরা হচ্ছি। কামাল হোসেন সাহেবকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এবং তাদের আপনাদের আইনি পদক্ষেপের সহায়তা করার জন্য যাকে আমি অনুরোধ করেছি, সে আমার পাশে বসে আছে। আর কেউ?
হ্যালো, আমি তৃণমূলের কংগ্রেসের যে প্রতিনিধি আছে আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আইপ্যাক, যে গতকাল যে ইডি রেড করলো আইপ্যাকে যে অফিসে, সেখান থেকে তো বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হচ্ছিল, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যে ফাইলটি নিয়ে এলেন, তার মধ্যে এমন কি ছিল যে খোদ মুখ্যমন্ত্রীকে সেই আইপ্যাকের অফিসে যেতে হলো, যে তার সমস্ত কাজবাজ ফেলে মুখ্যমন্ত্রীকে আইপ্যাকের অফিস থেকে সেই ফাইলটি কালেক্ট করলেন, কিন্তু এমনকি ইডি ও কি করে জানবে? ও কিছু জানে না। আইপ্যাকের মালিককে, মানে আইপ্যাকের অফিস থেকে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন ফাইল পর্যন্ত বেরোচ্ছে, আইপ্যাকের তো নির্দিষ্ট কোনো দলের হয়ে আইপ্যাক কাজ করতো, যে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস থেকে শুরু করে কেজরিওয়াল তৃণমূল কংগ্রেস। প্রশ্ন চলে এসছে, উত্তরটা দেবেন। এই প্রশ্নের উত্তর পরশু থেকে কন্টিনিউয়াস দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আবার আর একবার পরিষ্কার করে দিচ্ছি। 2020 সালের